ভারতীয় বিদ্যাচর্চার ডক্টর নিমাই রক্ষিতের উদ্যোগে যে ধারাবাহিকভাবে জিকে ক্লাস হচ্ছে তা আজকের বিষয় ভারতীয় ধ্রুপদ সঙ্গীত শাস্ত্রীয় ঐতিহ্য। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রাচীনতম ও সর্বাধিক গাম্ভীর্যপূর্ণ শৈলী হল ধ্রুপদ। এর উৎস খুঁজে পাওয়া যায় প্রাচীন বৈদিক যুগে, যেখানে সামবেদের মন্ত্র উচ্চারণই ছিল আদি রূপ। মোগল সম্রাট আকবরের দরবারে এই শৈলী চূড়ান্ত বিকাশ লাভ করেছিল। এর ঐতিহাসিক পটভূমি আদি উৎস ১৫০০ থেকে ৫০০ খ্রিস্টপূর্ব, বৈদিক সামগান ও পাক মধ্যযুগীয় প্রবন্ধ সঙ্গীত। স্বর্ণযুগ ১৬শ শতক, তানসেন আকবরের দরবারে ধ্রুপদের পুনরুজ্জীবন ঘটান। তার রচিত মিয়াকি মলহার, মিয়াকি তোড়ি গান আজও গাওয়া হয়। উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে সঙ্গীত দর্পণ, রাগ দর্পণ। এর মৌলিক বৈশিষ্ট্য নাদ ও ব্রহ্ম ধারণায় বিশ্বাস, ঈশ্বর আরাধনার মাধ্যমে এই গীত মূলত পরিবেশন করা হতো। এর একটি কাঠামোবদ্ধ রূপ রয়েছে, ৪টি সুনির্দিষ্ট অংশে সেটি বিভক্ত। প্রথমটি হলো স্থায়ী, যা মূল স্তবক। তারপর রয়েছে অন্তরা, যা প্রথম বিকাশ। তারপর রয়েছে সঞ্চারী, যা রাগের পরিপূর্ণ বিস্তার। আর শেষ ভাগে রয়েছে আভোগ, যা চূড়ান্ত সমাপ্তি নির্দেশ করে। এছাড়াও রয়েছে তালের প্রাধান্য, পাখওয়াজের সঙ্গে গভীর সম্পর্ক। প্রধান তাল চৌতাল, যার মাত্রা সংখ্যা ১২। তারপর রয়েছে দ্রুত তাল, যার মাত্রা সংখ্যা ১৪। তারপরে রয়েছে সুল তাল, যার মাত্রা সংখ্যা ১০। গায়ন পদ্ধতি নোম টোম আলাপ, অর্থাৎ বিনা অর্থের শব্দে রাগ বিস্তার, দীর্ঘশ্বাসে গান। ভারতীয় ধ্রুপদ সঙ্গীতের ঘরানা বা শৈলী যদি আমরা বলি, বেশ কয়েকটি ঘরানা ও শৈলী রয়েছে। প্রথম হচ্ছে দাগর ঘরানা, যা জয়পুরে সাধারণত দেখতে পাওয়া যায়। জটিল বোল, বানাত এবং পাখওয়াজের সঙ্গে কঠোর সমন্বয়। এরপর রয়েছে বিষ্ণুপুর ঘরানা, পশ্চিমবঙ্গের। সেটা হচ্ছে কর্ণাটকী প্রভাব রয়েছে এবং সুরটা খুব মধুর হয়, শুনতে বেশ ভালো লাগে, শ্রুতি মধুর আমরা যে যাকে বলতে পারি। তারপর ঘরানা রয়েছে বেতিয়া ঘরানা, যা বিহারে লক্ষ্য করা যায়। ধ্রুপদ ধামার সমন্বয়ে এই ঘরানাটা তৈরি হয়েছে। উজ্জ্বল ভাবব্যঞ্জনা এই ঘরানার অন্যতম বৈশিষ্ট্য। তালবন্দি ঘরানা, এটাও জয়পুরে দেখতে পাওয়া যায়। তালের জটিলতা ও নাচের উপাদান এই ঘরানার মধ্যে মিশে থাকে। যদি আমরা বিশিষ্ট শিল্পীদের কথা আলোচনা করি, তাহলে প্রাচীন যুগে বাইজু বাওয়া, যা তানসেনের সমসাময়িক ছিলেন, এবং নায়ক গোপাল খুব বিখ্যাত শিল্পী ছিলেন। এরপর আধুনিক যুগে যদি আমরা আসি, তাহলে আমরা লক্ষ্য করব অনেকের নাম আসবে, কিন্তু তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ উদয় ভাওয়ালকার এবং গুন্ডেচা ব্রাদার্স। যদি নারী কণ্ঠ আমরা দেখি, তাহলে অত্যন্ত দুজন শিল্পী রয়েছেন বিখ্যাত। একজনের নাম হচ্ছে আশা পারমার, দ্বিতীয়জন বিজয় রাজ দান। এখানে যে বাদ্যযন্ত্রগুলো ব্যবহার হয় তার প্রধান হচ্ছে পাখওয়াজ, অর্থাৎ ২ মুখযুক্ত ড্রাম। এছাড়া থাকে রুদ্রবীণা। এদের সঙ্গে থাকে তানপুরা, সারঙ্গী। সময়ে এর প্রাসঙ্গিকতা বলতে গেলে বলতে হয় সংরক্ষণের প্রচেষ্টা। ধ্রুপদ সম্মেলন প্রায় প্রতি বছরই হয় বৃন্দাবনে। এছাড়া আইটিসি এসআরএ কলকাতায় প্রশিক্ষণ দেয়। আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। ইউনেস্কোর অমৃত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পাওয়ার দাবিদার হয়েছে। এর কিছু সমস্যাও রয়েছে। এটা শিখতে অনেক বেশি সময় লাগে এবং এটা পরিবেশন করতেও অনেক বেশি সময় লাগে, দীর্ঘ সময় সাপেক্ষতা। এছাড়া তরুণ প্রজন্মের আগ্রহ
সেইভাবে ভারতীয় ধ্রুপদ সঙ্গীতের প্রতি লক্ষ্য করা যায় না। এবার আমরা কয়েকজন শিল্পী সম্পর্কে জানবো। প্রথম মিয়া তানসেন, ভারতীয় সঙ্গীতের যুগ স্রষ্টা যাকে বলা হয়। ভারতীয় সঙ্গীতের ইতিহাসে মিয়া তানসেন এক অমর নাম। সম্রাট আকবরের দরবারের নবরত্নের অন্যতম সঙ্গীত সাধক ছিলেন তিনি। ধ্রুপদের স্বর্ণযুগের প্রতিষ্ঠাতাও তিনি। তার জীবন ও অবদান আমরা সংক্ষেপে জেনে নিই, কেননা সেখান থেকে প্রচুর পরীক্ষায় প্রশ্ন আসে। মিয়া তানসেন 1506 খ্রিস্টাব্দে মধ্যপ্রদেশে জন্মগ্রহণ করেন। তার জন্মনাম ছিল রামতনু পান্ডে। তার গুরু ছিলেন বৃন্দাবনের সুফি সঙ্গীতজ্ঞ স্বামী হরিদাস। তানসেন তাকে সঙ্গীত সম্রাট বলে সম্মান করতেন। তিনি ধর্ম পরিবর্তন করেন। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, নাম রাখেন তানসেন। সুলতান মোহাম্মদ ঘোষের প্রভাবে তিনি ধর্মান্তরিত হন বলে জানা যায়। তিনি মুঘল দরবারে 1562 সালে আকবরের সভাসদ হন। উপাধি পান মিয়া, অর্থাৎ সম্মান সূচক। এছাড়া কর্ণ সমুদ্র বা সুতিসাগর উপাধি তিনি পেয়েছিলেন। 1589 সালে আগ্রায় তিনি মারা যান। প্রতি বছর তানসেন সঙ্গীত সমারোহ অনুষ্ঠিত হয় তার স্মরণে। মিয়া তানসেনকে ঘিরে প্রচুর কিংবদন্তি ও অলৌকিকতা গল্প আজও রয়েছে। তার মধ্যে কয়েকটি আমি তোমাদের জন্য তুলে ধরছি। আর এই সঙ্গে জানিয়ে রাখি, আমাদের কিন্তু নতুন ব্যাচ শুরু হয়ে গেছে। আরো একটি ব্যাচ খুব তাড়াতাড়ি শুরু হবে, তাই যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা আমাদের সঙ্গে যোগাযোগ করো। স্ক্রিনে কিন্তু নাম্বার রয়েছে। তোমরা জানো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান ভারতীয় বিদ্যাচর্চা ডক্টর নিমাই রক্ষিত বেলুড় মঠ। তো তার কিংবদন্তির প্রথম হচ্ছে আগুন এবং বৃষ্টি। তিনি রাগ সঙ্গীত দীপক গেয়ে প্রদীপ জ্বালাতে পারতেন বলে শোনা যায়, এবং মেঘ মলহার গেয়ে বৃষ্টি নামানোর কথা লোককথায় প্রচলিত রয়েছে। তিনি পশুদেরও মোহিত করতে পারতেন তার গানের মাধ্যমে। গান শুনে হাতি উন্মত্ত হওয়ার কিংবদন্তি রয়েছে। আকবর নাকি নিজেই এটা পরীক্ষা করেছিলেন। আর ব্যবহৃত তানপুরাটি আজও মিউজিয়ামে সংরক্ষিত করা হয়েছে। এছাড়া তার কিছু শিষ্যরা ছিলেন যাদের হাত ধরেই এই ধ্রুপদ সঙ্গীতের বিকাশ ঘটেছিল। বিলাস খাঁ, যিনি ছিলেন তার পুত্র, এবং সুরত সেন, যিনি ছিলেন দৈত্য, দিল্লি, আগ্রা, গোয়ালিয়র ঘরানার ভিত্তি স্থাপন করেছিল। এছাড়াও আমরা আজকে কিছু শিল্পী সম্পর্কে জেনে নেব, কেননা এই ধ্রুপদ সঙ্গীত থেকে বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় যে যে শিল্পীগুলো আসে সেগুলোই আমরা মূলত জানব। উদয় ভাওয়ালকর, যিনি দাগর ঘরানার প্রতীক সঙ্গীত নাটক একাডেমি থেকে পুরস্কার পেয়েছেন। ঋত্বিক প্রামার, যিনি বৈতিয়া ঘরানার অত্যন্ত একজন দিকপাল মানুষ। পাখোয়াজের সঙ্গে অনবদ্য সমন্বয় তিনি করতে পারেন। গুন্ডেচা ব্রাদার্স, যিনি রামকুমার জয়পুর দাগর শৈলীর প্রবক্তা। ওসমান খান, বেতিয়া ঘরানা ধ্রুপদের তবলার প্রবক্তা। বিশিষ্ট নারী শিল্পী রয়েছেন আশা পারমার, যিনি দিল্লি ঘরানা সঙ্গে যুক্ত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এছাড়া রয়েছে বিজয় রাজদান, যিনি বিষ্ণুপুর ঘরানার সঙ্গে যুক্ত। তো এই ছিল আজকের আমাদের ক্লাসটি কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।